রাজধানীর নবগঠিত 18টি ওয়ার্ডে লাগেনি উন্নয়নের ছোঁয়া, নেই ন্যূনতম নাগরিক সেবা। হাতিঝিলে বিজিএবি ভবন ভাঙা হবে আজ, ব্যয় 1,02,00,000 টাকা, ব্যবহার হবে সনাতন পদ্ধতি। উত্তরে থামছে না শীতের দাপট, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরো থাকছে, 21 স্বপ্নদ্রষ্টা সাইদ মাহমুদের 16তম মৃত্যুবার্ষিকী আজ, বিনোদনকে সঙ্গী করেছিল মানুষকে সচেতন করার প্রত্যয়। এবার বিস্তারিত। খোদ রাজধানীর বুকেই যেন একটি দ্বীপ, নাম নাসিরাবাদ। দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত 18টি ওয়ার্ডের একটি। 75 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পেরোতে হয় বাঁশের সাঁকুতে, চলাচল করতে হয় নৌকা কিংবা ট্রলারে। 75 লাগোয়া 73 ও 74 নম্বর ওয়ার্ডও যেন একটি গ্রাম। উন্নয়নের ছোঁয়া তো লাগেইনি, সেই সাথে নেই ন্যূনতম কোনো নাগরিক সেবা। নতুন ওয়ার্ডের নাগরিকদের দুঃখ দুর্দশার খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, আর ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। পাঁচ ছটি গ্রামের মানুষের নিত্যদিনের চলাফেরার একমাত্র সম্বল বাঁশের এই সাঁকো। দুর্গন্ধে ভরা নদীটি পাড়ি দিতে সবসময় থাকে পড়ে যাবার আতঙ্ক। নারী ও শিশু বয়স্করা পার হন চরম ঝুঁকি নিয়ে। অনেকটা নিয়ম করেই প্রতি বছর চাঁদা তুলে এই সাঁকোর মেরামত ও তৈরি করতে হয় নিজেদেরই। এর বাইরেও চলাচল ও ভারী পণ্য পরিবহন করতে হয় নৌকা কিংবা ট্রলারে। এটি কোনো গ্রাম নয়, এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডভুক্ত নাসিরাবাদ এলাকার। যদি একটা ব্রিজ হতো তাহলে আমরা গাড়ি দাঁড় কেউতে চলতে আসতে পারতাম। ভয় তো লাগেই, ভয় আর কারণ লাগে। 20-40 টাকা খরচ হয় এক বছরে পাল্টাইতে হয় বাড়ি গেলে। মোট 5টা সাঁকো আছে। লোকজন এখনো নৌকা ব্যবহার করে, সাঁকো ব্যবহার করে। মহানগর এলাকা ঠিকই, কিন্তু নগর সংস্কৃতির কোনো ছাপই নেই। এখনো সবুজ শ্যামল এ গ্রামে জ্বালানি গ্যাস পৌঁছেনি, রান্না চলে মাটির চুলায়। ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুতের সংযোগ গেছে বছর 2 আগে। গ্যাস হয় নাই, কারেন্ট আছে, কারেন্ট পাইছি, বহুত কষ্ট করে নিয়েছি কারেন্ট জ্বালাইতেছে। এটা করে অনেক দূরের থেকে 1.5 কয়েল তার দিয়ে টেনে নিয়ে বাইতেছি। ড্রেনেজ তথা সুয়ারেজ সুবিধা আশা করাও ঠিক হবে না। সমিতির চাঁদায় গভীর নলকূপ বসিয়ে পূরণ হচ্ছে নিত্যদিনের সুপেয় পানির চাহিদা। আর চলাফেরার রাস্তা, সে তো থাকা আর না থাকার মাঝামাঝি একটা অবস্থা। এক বাড়িতে ডিপ বসাইয়া প্রতি বাড়িতে হইতে সাপ্লাই নিতে হয়। তো অবহেলিত এলাকা আমাদের এই ত্রিমোহনী, নাসিরাবাদ, ফকিরকালী, গুণাগর, যে আমরা বলি ঢাকা, কিন্তু আমাদের মানুষ বাইরে গেলে পরিচিত আমাদের লজ্জা করে। এই ওয়ার্ডের লাগোয়া 73 ও 74 নম্বর ওয়ার্ডের চিত্রও একই রকম। বিশেষ করে 3টি ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়কটি ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। ভোটের আলোচনায় ঠাঁই পাচ্ছে সেসব কথাই। যদি একটা ভালো মানুষ রিক্সা থেকে নন্দীপাড়া থেকে আমাদের শেষ মাথা পর্যন্ত যায়, তাহলে সে মোটামুটি অসুস্থ হয়ে যায়। মনে করেন মেইন রাস্তায় ঠিক না, তার ভারী রাস্তাগুলোর অবস্থা কি আল্লাহ আপনি বুঝেন। যখন এটি ইউনিয়ন পরিষদ ছিল তখনও নানান রকমের প্রতিশ্রুতি শুনতে হয়েছে চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে। যখন সিটি কর্পোরেশন হলো তখন মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে একই প্রতিশ্রুতি তারা পেয়েছে, কিন্তু তাদের যে নাগরিক সমস্যা তার কোনো সমাধান হয়নি। আবারও এসেছে সেই সিটি কর্পোরেশনের নির্বাচন। 1 ফেব্রুয়ারি এই নির্বাচনে যে জনপ্রতিনিধিরা আসবেন, তারা এই এলাকার মানুষের যে নাগরিক সমস্যা, যে চাহিদা, সেগুলো পূরণে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, 75 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।
রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমই ভবন ভাঙার কাজ শুরু হবে আজ দুপুর 12টার দিকে ভবন ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। বেসরকারি প্রতিষ্ঠান 4 স্টার গ্রুপ 1 কোটি 2 লাখ টাকায় কাজটি করবে বলে জানা যায়। সনাতন পদ্ধতিতে এটি ভাঙা হবে। গত বছরের 12 এপ্রিলের মধ্যে বিজিএমই এর ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। এরই প্রেক্ষিতে গত বছরের 16 এপ্রিল ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। 2006 সালে হাতিরঝিলে বিজিএমই ভবনের নির্মাণ কাজ শেষ হয়। জলাশয়ে ভবন নির্মাণ করায় বিরোধিতা করে আসছিলেন পরিবেশবাদীরা, পরে বিষয়টি আদালতে গড়ায়। সপ্তাহখানেক বিরতি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আবারও বেড়েছে শীতের তীব্রতা। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাজে বেরোতে না পারায় খাবার আর শীতবস্ত্রের অভাবে পড়েছে পরিবারগুলো। হাসপাতালে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। মাঘের শুরু থেকেই রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শীতে জনজীবন অচল। ঘন কুয়াশার হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। শীতের কাপড় পাই নেই, কেউ দেয়ও নেই। এই ব্যবসা বাণিজ্য করছি না, খুব সীমিত আমার ব্যবসা। এদিকে কুড়িগ্রাম গাইবান্ধায় শীত আর হিম ঠান্ডার প্রকোপে বিপর্যস্ত চরাঞ্চলবাসী। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা। কাজের অভাবে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। কাম করে পাইনি, কাপড় নাই, আকাশ মেঘলা মেঘলা ভাব, এই জন্য খুবই ঠান্ডা, হাত পা টাটানি, আগুনটা পাচ্ছে এই জন্য। সকালবেলা খুবই ঠান্ডা, মেসে কাজ করি, ঠান্ডার দেখলে উঠতে মনে হয় না। এত শীতের কারণে কাজ করা যায় না। মনে করো যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে এখন পেটে চালাই না কাপড় চোপড় কিনি। ঠাকুরগাঁয়ে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে জেলায় এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় 1 সপ্তাহ বিরতির পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পুরনো শীতবস্ত্র বিক্রির দোকানগুলোতে ভিড় করছে তারা। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। কালকে আমরা এই হাসপাতাল ভর্তি হয়েছি, বাচ্চা ঠান্ডা নিউমোনিয়া। আফসানা নীলা, 21 টেলিভিশন। 21 টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদের 16তম মৃত্যুবার্ষিকী আজ। বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে 2000 সালে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন 21 টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। বাংলা সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা প্রতি ঘরে পৌঁছে দিতে গণমাধ্যমে বিপ্লব ঘটান তিনি। বিনোদনকে সঙ্গী করে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করার প্রত্যয় ছিল তার হৃদয়ে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্বপ্নবান এই মানুষটিকে স্মরণ করছে 21 পরিবার সহ গণমাধ্যম কর্মীরা। রিপোর্ট দুলি মল্লিকের। জীবন সুখী, তার হৃদয়ে ছিল বাংলাদেশ, বাংলার মানুষ, সংস্কৃতি আর 71-এর চেতনা। এই আকুলতা পৌঁছে দিতে চেয়েছিলেন প্রতিটি মানুষের মাঝে। তার স্বপ্নের বাস্তব রূপ পায় দেশের গণমাধ্যম জগতে বিপ্লব 21 টেলিভিশনের যাত্রার মধ্য দিয়ে। 1933 সালের 10 জুলাই সিলেটে জন্ম। অল্প বয়স থেকেই গণমাধ্যমের প্রতি ছিল আগ্রহ, আর সেখান থেকেই স্বপ্ন দেখা। 1991 সালে তার হাত ধরেই ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা। তবে আরো বড় পরিসরে গণমাধ্যমকে নিয়ে যাওয়ার চিন্তা ছিল তার। তাই যখন সরকার টেলিভিশন মিডিয়া বেসরকারি খাতে চালুর উদ্যোগ নেয়, এগিয়ে আসেন এএস মাহমুদ। সঙ্গী করেন আরেক বিখ্যাত সাংবাদিক সাইমন ড্রিংকে। 1999 সালে চুক্তি সই। পরের বছরই একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতাদের নিয়ে যাত্রা শুরু 21-এর। দেশবাসীর সামনে উন্মোচিত হয় সংবাদ আর বিনোদন জগতের নতুন দিগন্ত। আপনারা দেখছেন 21 টেলিভিশন। স্বপ্ন, বিশ্বাস ও কাজে সুদৃঢ় সমন্বয় ছিল তার। সামাজিক দায়বোধ এড়িয়ে ব্যবসা নয়, এই নীতিতে অটল ছিলেন এএস মাহমুদ। 2002 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে 21 টেলিভিশন বন্ধ করে দেওয়া হলে যুক্তরাজ্যে পাড়ি জমান এএস মাহমুদ। সেখানেই 2004 সালের এই দিনে না ফেরার দেশে চলে যান মুক্তমনা মানুষটি।
জীবনের শেষ দিন পর্যন্ত সুখী সুন্দর দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। গণমাধ্যমকে সঙ্গী করেই তা পূরণ করতে চেয়েছিলেন তিনি। তার এই প্রয়াসকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ২১-এর কর্মীদের। এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার দুলি মল্লিক, ২১-এ টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাগমারার ট্রাস্ট জাবের বাহিনী, চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ 10 গ্রামের মানুষ। নড়াইলে 52 একর জায়গা জুড়ে অরুণিমা, গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য। বিরতি পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21-এর সংবাদে। চরমপন্থী সংগঠন বা জঙ্গিদের তৎপরতা নয়, এবার রাজশাহীর বাগমারা আলোচনায় এসেছে এক চাঁদাবাজ গ্রুপকে ঘিরে। বছরখানেক আগে গড়ে উঠে জাবের বাহিনী বলে পরিচিত এই চাঁদাবাজ গ্রুপটি। তাদের অত্যাচারে অতিষ্ঠ উপজেলার বাসুপাড়া ইউনিয়নের অন্তত 10 গ্রামের মানুষ। এমনকি তাদের বিরুদ্ধে মুখ খোলারও সাহস পাচ্ছে না কেউ। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জাবের বাহিনীর চাঁদাবাজি আর অত্যাচারের প্রতিবাদ করায় গত 3 ডিসেম্বর হামলার শিকার হন বীরকয়া গ্রামের মোবারক হোসেন। তিনি এখন পঙ্গু। আমরা বাগমারা থানাতে মামলা করেছি, তার পুলিশের ভালো সহযোগিতা করছে না। একই গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী আঞ্জুরি বেগমও জাবের বাহিনীর নির্যাতনের শিকার। জাবের বাহিনী দলবল নিয়ে আমার ঘরে ঢুকে নির্যাতন করে হাতুর দিয়ে তুই মারিছে, কেস কর্ম তাও ওই জাবের হুমকি দিয়েছে যে একবারে দুনিয়া থেকে শেষ করবে। আমার পা ভেঙে দেয়া হয়েছে আনোয়ার হোসেন নামের আরেকজনের। থানায় যাওয়ার সাহস নেই তাদের। ওই যে বিলেতে আমার একটা ভাগ আছে, সে ভাগের জন্য আমি এলাকার কথাবার্তা কই মানুষের কাছে, তাই এরা জাবের দল ধরা অন্যায় করে মারছে। চাঁদাবাজ দলের প্রধান জাবের আলীর বাড়ি বাগমারার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামে। এক সময়ের দোকান কর্মচারী 50-60 জনের দল গঠন করে চাঁদাবাজি করছে, দখল করছে বিল ও পুকুর। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে চলে হামলা, নির্যাতন। কেউ যদি আর কিছু বিরুদ্ধে বলে ও অন্যায় করে সেটা বললে তার বাড়ির সঙ্গে সঙ্গে তার বাড়ির যাবে, তাকে মারপিট করবে, তার বাড়ি ঘর ভাঙবে। মন্দাল গ্রামের একটা লোকের ধরে মারপিট করে পঙ্গু করছে, এর সম্পর্কে কথাবার্তা বলছি, তাই আমাকে বাজারের ধরে জাবের বাহিনী ধরে অনেক মারপিট করছে, এবার হাঁসে দা খুব মেরে এখানে খাম করেছে। কেস করবে যাবে, ভয় দেখাবে, বাড়ি ওঠার তার বুদ্ধি নাই, তারা ভয়ে কেস করতে পারে না। আমার মেয়ে শালুকে মারিছে, আজ পর্যন্ত আমার আব্বা কোনো কাজকর্ম করতে পারে না। গত 19 ডিসেম্বর যতীনগঞ্জ বাজার থেকে জাবের আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের সহযোগীরা পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাপ সহ জাবের আলীকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের 2 কর্মকর্তাও আহত হন। 9 জন আসামি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন এবং একজন জাবের নামে আসামি পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় আনতে আমাদের পুলিশ তৎপর রয়েছে। এই সন্ত্রাসী দলটিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। ব্যক্তি উদ্যোগও বদলে দিতে পারে পরিবেশ প্রতিবেশ, এমনই এক উদ্যোগের নাম নড়াইলের অরুণিমা রিসোর্ট। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চারপাশের গ্রামগুলো হয়ে উঠেছে পাখির অভয়ারণ্য। পাখি, লেক আর গ্রামীণ আতিথেয়তায় মুগ্ধ পর্যটকেরা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। যেদিকে চোখ পড়বে শুধু পাখি আর পাখি, এ যেন পাখির মিলন মেলা। নড়াইলের অরুণিমা রিসোর্ট, পানিপাড়া সহ আশেপাশের গ্রামগুলো এখন পাখির অভয়াশ্রম। 10 বছর ধরে দেশি বিদেশি পাখির বিচরণ এখানে। বিদেশি কালো জলজ পাখির সাথে দেশি বকের মিতালি, এ যেন অতিথিপরায়ণ বাংলাদেশের প্রতিচ্ছবি। গ্রামের পটভূমিতে অরুণিমা, এমন মায়াবী পরিবেশে প্রতিদিন পর্যটক আসছেন এখানে। গাছের ছায়ায় পাখির মায়া মুগ্ধ হন সবাই। পাখিদের অভয়ারণ্য বা পাখিদের আনাগোনা আমি খুবই কম দেখেছি। এত পাখি, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি, দেখতে সুন্দর গ্রামীণ পরিবেশ। টাঙ্গাইল থেকে আমরা এখানে আসছি ঘুরতে, 4-5 জন মিলে, অনেক ভালো লাগতেছে। রিসোর্টে
এসে দেখলাম বিকেলবেলা লাখ লাখ পাখি। আমি পাখি দেখছি, বোটে চড়ছি আর ভালো লাগছে। I love it here. Basically, it's a different experience for me since I've been in Florida for so long. I've never experienced in the village area. এসছি আমরা ঢাকা থেকে, তো ভীষণ ভালো লাগছে এসে। অরুণিমার 52 একর জায়গা জুড়ে সবুজ প্রকৃতি। পর্যটকদের আগমনে ইতোমধ্যে এখানে বাড়তি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন অরুণিমা কর্তৃপক্ষ। বৃষ্টির সিজন থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত পাখিগুলো থাকে না, তারপরে যখন পাখিগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 1st of November থেকে যখন এসে ভরে যায় পাখিটা, ইটস এ ইউনিক বিউটি ওভার হিয়ার। এলাকার জনগণের জন্য একটা কর্মসংস্থানের একটা বৃহৎ জায়গা সৃষ্টি হয়েছে এবং মানুষের জিনিস বিক্রয় করার একটা জায়গা সৃষ্টি হয়েছে। নড়াইলের এই পাখির সমাবেশ সুরক্ষায় এখন কাজ করছে গ্রামবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে আবার নিচ্ছে বিরতি, ফিরে এসে থাকছে সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার, নতুন সাক্ষ্য প্রমাণ বাতিল করল রিপাবলিকানরা। ওটিস গিবসনই জাতীয় দলের নতুন বোলিং কোচ, 2 বছরের চুক্তি। এ পর্যায়ে খেলার খবর। ওটিস গিবসনকে জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 2 বছরের চুক্তিতে বাংলাদেশের বোলারদের দায়িত্ব নিচ্ছেন গিবসন। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলারের দায়িত্ব শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান সফর দিয়ে। দলের সঙ্গে লাহোরে যোগ দেবেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএল এ কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন। বিপিএল চলার সময় তার সঙ্গে আলোচনা করে বিসিবি। খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2টি টেস্ট ও 15টি ওয়ানডে খেলেছেন গিবসন। 2007 সালে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়ে দারুণ সফল হয়েছিলেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজের ছিলেন প্রধান কোচ। বাংলাদেশের আগের বোলিং কোচ শার্ল ল্যাঙ্গভেল্ট নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়ে দেশে ফেরার পর থেকেই বোলিং কোচ খুঁজছিল বিসিবি। পাকিস্তান সফরে নিরাপত্তা নয়, জয়ী চোখ বাংলাদেশের। মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বললেন টাইগারদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারুণ্য নির্ভর দল নিয়ে সাফল্য পাওয়ায় লক্ষ্য বলেও জানান তিনি। আজ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের টি-20 ক্রিকেট দল। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। 3 ধাপে পাকিস্তান সফরে 3 ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। প্রথম ধাপে 3টি টি-20 খেলতে 3 দিনের অনুশীলন করেছে রিয়াদের দল। সফরে বড় সংখ্যা নিরাপত্তা, তবে দলের অধিনায়ক নিরাপত্তার সংখ্যার বিষয়টি যেন পুল করে সীমানা ছাড়া করলেন। ডিসিশন হ্যাজ বিন মেড, তো আমরা শুধু এখন খেলার কথাই চিন্তা করছি, আমরা কিভাবে ওখানে গিয়ে ভালো পারফর্ম করতে পারবো এবং জিততে পারবো, ওটা নিয়ে আমরা বেশি চিন্তিত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পাওয়া কঠিন হবে না বলে মত রিয়াদের। আমার কাছে মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি বিগত সিরিজে এবং লাস্ট কয়েকটা সিরিজ, তো আমার মনে হয় আমি খুব হোপফুল যেন আমরা ভালো শো আমরা দিতে পারবো এবং ইনশাল্লাহ আমরা সিরিজ জেতারই চেষ্টা করব। 24 জানুয়ারি হবে প্রথম ম্যাচ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীর নবগঠিত 18টি ওয়ার্ডে লাগেনি উন্নয়নের ছোঁয়া, নেই ন্যূনতম নাগরিক সেবা। হাতিরঝিলে বিজিএমই ভবন ভাঙা হবে আজ, ব্যয় 1,02,00,000 টাকা, ব্যবহার হবে সনাতন পদ্ধতি। উত্তরে থামছে না শীতের দাপট, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।